তোমার ঠোঁটে যদি এখন একটা কামড় দেই? সরি, কথাটা আপনি আমাকে বললেন? তুমি ছাড়া তো কেউ নেই আশেপাশে। তুমি তো সেই কড়া মাল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস। কি ব্যাপার হ্যান্ডসাম, রেগে যাচ্ছ কেন? এত সুন্দর মেয়েকে দেখে তোমার মনে তৃষ্ণা জাগছে না? আপনার লজ্জা করছে না? আপনি না মায়ের জাত। ছি। বুঝছি, তোমার এখন মুড নেই। ঠিক আছে, চলো আগে দুজন একটু গল্প করে নেই। একা একাই নির্জন রাস্তায় কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। আপনি কে? এভাবে পথ আটকাচ্ছেন কেন? আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আজ রাতে আমি তোমার সঙ্গ চাই। দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। আমি আপনাকে চিনি না। চেনার দরকার নেই তো, কাছে এসো। আমার শরীরের ঘ্রাণটাই তোমাকে সব বলে দেবে। প্লিজ রাস্তা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনি সুস্থ তো? আমি একদম ঠিক আছি, শুধু তোমার ওই শক্ত শরীরটা একটু ছুঁয়ে দেখতে চাই। ছি, একজন মেয়ে হয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে এসব কি বলছেন? লজ্জা পাচ্ছ কেন? আমার এই উন্মুক্ত শরীরটা কি তোমাকে একটুও টানছে না? আপনার লজ্জা থাকা উচিত। এভাবে পরপুরুষকে টিচ করা অপরাধ। অপরাধ তো অনেক কিছুই হয়, কিন্তু আমার সাথে এক রাত কাটালে সব ভুলে যাবে। আমি ভদ্র পরিবারের ছেলে। আপনার এসব সস্তা অফার আমার জন্য নয়। উফ, ভদ্র ছেলেদেরই তো আমার সবচেয়ে বেশি পছন্দ। তাদের ভেতরে অনেক সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। সরে দাঁড়ান বলছি, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশ আসার আগেই তো আমি তোমার ঠোঁট দুটো কামড়ে নীল করে দেব। আপনার সাহস তো কম না। আমাকে একা পেয়ে এসব নোংরামি শুরু করেছেন। নোংরামি নয় সোনা, এটা হলো জীবনের আসল মজা, যা তুমি এখনো বোঝোনি। আপনি কি নেশা করেছেন? আপনার চোখগুলো তো স্বাভাবিক লাগছে না। হ্যাঁ, আমি তোমার নেশা করেছি। তোমার এই সুন্দর গালটা না আমাকে খুব পাগল করছে। খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। ইস, স্পর্শ করলেই বা কি হবে? দেখোই না একবার কত আনন্দ পাও। আপনার এই উশৃঙ্খল আচরণ দেখে আমার খুব ঘৃণা হচ্ছে। ঘৃণা থেকেই তো ভালোবাসা শুরু হয়। একটু গভীরে এসো, সব ঠিক হয়ে যাবে। আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না। ছেড়ে দিন আমার হাত। ছাড়ার জন্য তো ধরিনি, আজ রাতে তোমাকে আমি আমার ডেয়ার নিয়ে ছাড়বো। আহ, আপনি কি পাগল হয়ে গেছেন? লোক ডেকে আমি আপনার সর্বনাশ করব? করো না লোক জড়ো। আমি তো চাই সবাই আমাদের এই রোম্যান্স দেখুক। আপনি আসলে কোনো ভালো ঘরের মেয়ে হতে পারেন না। ভালো দিয়ে কি করবে? খারাপ হওয়াতেই যে কতটা রোম্যান্স, তা আজ তোমাকে বোঝাবো। আল্লাহ আপনাকে হেদায়েত দিন। আমি আর আপনার একটা কথাও শুনতে চাই না। রাতের নিস্তব্ধ রাস্তাটা এখন এক অদ্ভুত সংঘাতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার দুপাশে থাকা পুরনো শিরীষ গাছগুলো যেন বাতাসের শব্দে এই নির্লজ্জতাকে বিদ্রূপ করছে। আয়শা তার পরনের শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা নিচে নামিয়ে দিয়ে আহাদের দিকে এক লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আহাদ নিজেকে যতটা সম্ভব গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আয়েশার জেদের কাছে সে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। আয়েশা ধীর পায়ে আহাদের আরও কাছে এগিয়ে এলো। তার শরীরের উগ্র সুগন্ধি আহাদের মস্তিষ্কে ঝিমঝিম ধরিয়ে দিচ্ছে। আহাদ বুঝতে পারছে এই মেয়েটা আজ তাকে সহজে ছাড়বে না। আয়েশা তার হাতের তর্জনী দিয়ে আহাদের শার্টের বোতামে আঁকিবুকি করতে শুরু করল। আহাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। সে যতই সরে যেতে চাইছে, আয়েশা ততই আক্রমণাত্মক হয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরছে। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আয়েশার চওড়া হাসিটা আহাদের কাছে কোনো পৈশাচিক ডাইনির হাসির মতো মনে হচ্ছে। আয়েশা আহাদের কানে ফিসফিস করে এমন কিছু কথা বলল যা কোনো ভদ্র সমাজে কল্পনাও করা যায় না। আহাদ ঘৃণা আর বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিলেও আয়েশার উন্মাদনা থামছে না। সে তার হাতটা নিজের কোমরে জোর করে বসিয়ে দিতে চাইল। আহাদ এক ঝটকায় হাতটা সরিয়ে নিল, কিন্তু আয়েশার হাসির আওয়াজ যেন রাতের নির্জনতা চিরে দিচ্ছিল। আয়েশা তার ঠোঁট কামড়ে আহাদকে সিডিউস করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার প্রতিটি মুভমেন্ট ছিল পরিকল্পিত এবং উত্তেজনায় ভরপুর। সে জানে পুরুষ মানুষকে কিভাবে কবজায় আনতে হয়।
আহাদ মনে মনে কোনো অলৌকিক সাহায্যের প্রার্থনা করছে। আয়েশা তার শাড়ির ভাঁজ থেকে একটা ছোট পারফিউমের বোতল বের করে আহাদের গায়ে স্প্রে করে দিল, যার কড়া গন্ধে আহাদ ঝিমিয়ে পড়ছে। আয়েশা তার নখ দিয়ে আহাদের গালার চামড়ায় আলতো করে আঁচড় কাটল। আহাদ যন্ত্রণায় কুঁকড়ে উঠলে আয়েশা পৈশাচিক উল্লাসে মেতে ওঠে। সে যেন আজ পণ করেছে আহাদের এই ভদ্রতার মুখোশটা সে ছিঁড়ে ফেলবেই। আহাদের মনে হচ্ছে সে কোনো এক গোলকধাঁধায় আটকা পড়েছে, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। আয়েশা তার গায়ের সাথে আহাদকে লেপ্টে ধরে রাখতে চাইছে। তার শরীরের উষ্ণতা আহাদকে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। আহাদ বুঝতে পারছে আয়েশা কোনো সাধারণ টিজার নয়, সে এক অভিজ্ঞ শিকারী যে আজ তার শিকারকে পুরোপুরি নিঃশেষ করতে চায়। রাস্তার ওপাশ থেকে একটা কুকুরের ডাক শোনা গেল, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। আয়েশা আহাদের কানের লতিতে কামড় বসিয়ে দিয়ে এক অসংলগ্ন কথা বলে উঠল, যা শুনে আহাদের সারা শরীর রি রি করে উঠল। সে প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নিয়ে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু আয়েশার হাসির প্রতিধ্বনি যেন তার পিছু ছাড়ছে না। এই এক রাতের রাস্তায় একজন ভদ্র যুবকের সম্মান আর একজন উচ্ছৃঙ্খল মেয়ের আদিম লালসার লড়াই যেন এক বিভীষিকায় পরিণত হলো। ছি, কি বিশ্রী অভিজ্ঞতা। পুরুষ মানুষ এখন বাইরে সেফ না। আহাদ এক ছুটে নিজের গলি পার হয়ে বাড়ির প্রধান ফটকে এসে থামল। তার বুক ধরফর করছে, কপালে জমে থাকা ঘামগুলো এখন শীতল হয়ে শরীরে কাঁপুনি ধুলিয়ে দিচ্ছে। কলিং বেলে আঙ্গুল ছোঁয়ানোর আগে সে নিজের জামা কাপড় ঠিক করে নিল। আয়েশার সেই উগ্র সুগন্ধিটা তখনও তার শার্ট থেকে উৎকটভাবে নাকে আসছে। তার মনে হচ্ছিল এই গন্ধটা তার পুরো শরীরকে অপবিত্র করে দিয়েছে। রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে সে সোজা শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। গায়ের চামড়া লাল হয়ে যাওয়া পর্যন্ত সে ঘষে ঘষে নিজেকে পরিষ্কার করতে চাইল। আয়েশার ওই পৈশাচিক হাসি আর অশ্লীল কথাগুলো বারবার তার কানে বাজছিল। আয়নার সামনে দাঁড়িয়ে আহাদ বিড়বিড় করে বলতে লাগল, ছি, একটা মেয়ে এতটা নীচ হতে পারে, এতটা নির্লজ্জ। রাস্তার মাঝে একজন অচেনা মানুষের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কি শুধুই নেশা, নাকি আদিম কোনো বিকৃতি? সে রাতে আহাদের চোখে ঘুম এলো না। তার বারবার মনে হচ্ছিল সেই অন্ধকার রাস্তায় সে শুধু একজন নারীকে দেখেনি, দেখেছে এক ভয়ঙ্কর লালসা, যা যে কোনো সময় সুস্থ সমাজকে গিলে ফেলতে পারে। জগৎটা কি তবে সত্যিই পচে গেছে? মা বোনের জাত বলে যে সম্মানটুকু আমরা করি, আজ সেই বিশ্বাসটা যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। অন্যদিকে সেই নির্জন রাস্তা থেকে আয়েশা ধীর পায়ে এক অভিজাত এলাকার বড় একটা বাংলোর সামনে এসে দাঁড়াল। গেটের দারোয়ান তাকে দেখে মাথা নিচু করল, কোনো প্রশ্ন করল না। আয়েশা অত্যন্ত সতর্কতার সাথে পা টিপে টিপে পেছনের দরজা দিয়ে নিজের রুমে ঢুকল। বাইরে যে মেয়েটি কিছুক্ষণ আগে উচ্ছৃঙ্খলতার চরম সীমায় ছিল, ঘরের আলোয় তাকে এখন বিষণ্ণ কিন্তু দৃঢ় দেখাচ্ছে। সে দ্রুত তার গায়ের সেই শাড়িটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল, যেন ওটা বিষাক্ত কিছু। আলমারি থেকে সাধারণ একটা সুতির কামিজ পরে সে তার পড়ার টেবিলের ড্রয়ারটা খুলল। ভেতর থেকে বের করে আনলো আহাদের একটি পরিষ্কার ছবি, যেখানে আহার কোনো এক অনুষ্ঠানে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আয়েশা ছবির উপর হাত বুলিয়ে অস্ফুট স্বরে বলল, আমার কাজ শেষ আহাদ। তোমাকে ঘৃণা করার যতগুলো রসদ দরকার ছিল আজ আমি সবটুকু দিয়েছি। তুমি ভাবছো আমি চরিত্রহীন, কিন্তু তুমি জানো না এই নোংরা খেলাটা শুরু করতে আমি বাধ্য হয়েছি। এবার তোমার পালা, দেখা যাক তোমার ওই তথাকথিত ভদ্রতা তোমাকে কতদূর বাঁচিয়ে রাখে। আয়েশার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু ঠোঁটে লেগে রইল সেই অদ্ভুত রহস্যময় হাসি। রাতের সেই বিষাক্ত অভিজ্ঞতা আহাদের মগজের কোষে কোষে এক অবশ করা যন্ত্রণার মতো গেঁথে গেছে। নিজের শোবার ঘরের জানালা দিয়ে বাইরের অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে সে ভাবছিল, মানুষের অবয়বের আড়ালে কতটা ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। সেই অপরিচিত মেয়েটির স্পর্শ আর তার ঠোঁটের সেই উদ্ধত কামড় যেন আহাদের পুরুষত্বের ওপর এক চরম অপমাননা। সে শৈশব থেকে যে নৈতিকতার পাঠ পেয়েছে, আজ তা এক মত্ত নারীর লালসার সামনে বড় বেশি অসহায় ঠেকছে। আয়েশা দেওয়া সেই পারফিউমের গন্ধটা কেন যেন তার নাসারন্ধ্র থেকে সরছেই না। যতবার সে চোখ বন্ধ করছে, সেই ল্যাম্পপোস্টের হলুদ আলোয় একজোড়া লোলুপ চোখ তাকে তাড়া করে ফিরছে। সে বুঝতে পারছে না কেন আজ তার সাথেই এমনটা হলো।
পৃথিবীটা কি এতটাই অনিরাপদ হয়ে গেছে যে পথের মাঝে একজন যুবকের সম্মান নিয়েও এভাবে প্রকাশ্যে ছিনিমিনি খেলা যায়? আহাদ জানে এই কথা সে কাউকে বলতে পারবে না, কারণ সমাজ পুরুষকে কেবল রক্ষক হিসাবে দেখতে অভ্যস্ত, শিকার হিসেবে নয়। নিজের ওপর নিজেরই এক ধরনের ঘৃণা জন্ম নিচ্ছে তার। এই অস্থিরতা কাটাতে সে এক গ্লাস ঠান্ডা জল খেল, কিন্তু মনের ভেতরে সেই অস্বস্তি বিন্দুমাত্র কমল না। আয়নার সামনে নিজেকে দেখে আমার নিজেরই অচেনা লাগছে। আমার গায়ে কি তবে কোনো পাপের দাগ লেগে গেল? সেই মেয়েটি কি আসলে মানুষ ছিল নাকি কোনো অশুভ ছায়া? অন্যদিকে আয়েশা তার সুসজ্জিত কামরায় বসে এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে আছে। সে জানে সে যা করেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়, কিন্তু তার ভেতরের পুঞ্জীভূত ক্ষোভ তাকে আজ এক অন্য রূপ ধারণ করতে বাধ্য করেছে। আয়েশার মা ফরিদা বেগম আর আহাদের মা রোকেয়া বেগম দীর্ঘদিনের বন্ধু, আর সেই বন্ধুত্বের সূত্র ধরেই এই বিয়ের প্রস্তাব। কিন্তু আয়েশাই তথাকথিত পারিবারিক বন্ধন আর বিয়ের পবিত্রতায় বিন্দুমাত্র বিশ্বাস করে না। তার চোখের সামনে তার নিজের বাবার ব্যভিচার আর মায়ের গুমড়ে মরা কান্না তাকে শিখিয়েছে যে পুরুষ মানুষ কেবল শরীরের কাঙাল। সে ভেবেছিল আহাদও হয়তো অন্যদের মতোই হবে, কিন্তু রাতের সেই ঘটনায় আহাদের প্রতিরোধ তাকে কিছুটা বিচলিত করেছে। তবুও তাকে তার পরিকল্পনা সফল করতে হবে। সে চায় আহাদ যেন তাকে দুশ্চরিক্ষা ভেবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, যাতে এই বিয়ের আয়োজন চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। সে চায় না আর কোনো নারী কারো সাথে সংসার করার নামে নিজেকে বিলিয়ে দিক। আয়েশা তার ড্রয়ার থেকে একটি ডায়েরি বের করল, যেখানে আগামীর প্রতিটি পদক্ষেপ সে নিখুঁতভাবে সাজিয়ে রেখেছে। তার চোখে জল থাকলেও মনের ভেতর প্রতিশোধের আগুন জ্বলছে ধিকি ধিকি। আহাত, তুমি নিজেকে যতটাই সাধু ভাবো না কেন, সমাজের চোখে আমি তোমাকে আজ কলঙ্কিত করে ছাড়ব। তোমার ওই উচ্চ শির আমি আজ ধুলোয় মিশিয়ে দিব। পরের দিন সকালটা আহাদের জন্য ছিল এক বিভীষিকার মতো। রাতের সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ড্রয়িং রুমে তার মা রোকেয়া বেগমের হাসি খুশি কণ্ঠস্বর ভেসে এলো। রোকেয়া বেগম অত্যন্ত উৎসাহের সাথে তার বান্ধবীর মেয়ে আয়েশার প্রশংসা করছিলেন। তিনি জানেন না যে গত রাতেই এই আয়েশাই তার ছেলের জীবনের এক কালো অধ্যায় হয়ে দাঁড়িয়েছিল। আহাদ যখন ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো, তখন তার মা তাকে দেখে এক অদ্ভুত হাসি দিলেন। তিনি আহাদকে আয়েশার একটি ছবি দেখাতে চাইলেন, যা দেখে আহাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। ছবির সেই লাবণ্যময়ী মেয়েটি যে রাতের সেই দস্যি নারী, তা বিশ্বাস করতে আহাদের কষ্ট হচ্ছিল। ছবিতে আয়েশাকে অত্যন্ত ভদ্র এবং নম্র দেখাচ্ছে, যা তার রাতের সেই বীভৎস রূপের সাথে একদমই মিলছে না। আহাদ বুঝতে পারল সে এক গভীর ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে। সে চাইলেও তার মায়ের মুখের হাসি কেড়ে নিতে পারছে না, আবার সেই মেয়েটিকে বিয়ে করা তার জন্য আত্মহত্যার শামিল। তার ভেতরটা এক নীরব যন্ত্রণায় ফেটে পড়ছিল, কিন্তু মুখে তাকে স্বাভাবিক থাকার অভিনয় করতে হচ্ছিল। দেখ তো বাবা, মেয়েটা ঠিক যেন স্বর্গের পরী। আমার তো দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে। তোর সাথে কি বড্ড মানাবে। মা, আপনি কি নিশ্চিত যে আপনি এই মেয়েটিকে চেনেন? চেহারার আড়ালে মানুষের অন্য কোনো রূপও তো থাকতে পারে। আহাদের এই সংশয় মা একদমই গায়ে মাখলেন না। তিনি আয়েশার মা ফরিদা বেগমের গুণাগুণ গাইতে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে আহাদ ভাবছে, সেই রাতেই যদি সে পুলিশ ডাকত, তবে হয়তো আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু সে তখন নিজের সম্মান বাঁচাতে ব্যস্ত ছিল। আয়েশার সেই উগ্র হাসি আর তার শরীরে কাঁপন ধরানো কণ্ঠস্বর তার কানে বারবার বাজছে। সে বুঝতে পারছে আয়েশা তাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আয়েশা চায় না এই বিয়ে হোক, আর তার জন্য সে নিজের চরিত্রকেও বাজি রেখেছে। আহাদ অনুভব করল এই লড়াইটা কেবল তার আর আয়েশার নয়, বরং তার আদর্শ আর আয়েশার ঘৃণার মধ্যেকার এক যুদ্ধ। সে স্থির করল যেভাবেই হোক এই রহস্যের শেষ সে দেখবেই। আয়েশা যদি তাকে ধ্বংস করতে চায়, তবে আহাদও দেখাবে যে ভদ্রতা কোনো দুর্বলতা নয়। রাতের নিস্তব্ধতায় যে আক্রমণ শুরু হয়েছে, দিনের আলোয় তার সমাপ্তি ঘটাতে হবে। কিন্তু তার আগে তাকে আয়েশার মুখোমুখি হতে হবে একদম স্বাভাবিক পরিবেশে। আমি হারব না মা, এই মেয়েটির মুখোশ আমাকে খুলে ফেলতেই হবে, তবে সেটা আপনার সম্মানে আঘাত দিয়ে নয়। বিকেলে ফরিদা বেগম আর আয়েশা তাদের বাড়িতে আসার কথা রয়েছে। আহাদ জানে আজ বিকেলের সেই সাক্ষাৎ হবে এক চরম অগ্নি পরীক্ষা। আয়েশা নিশ্চয়ই সেখানে এসে নতুন কোনো নাটক সাজাবে। আহাদ নিজেকে প্রস্তুত করতে শুরু করল। সে তার শার্টের হাতা গুটিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জেদকে ঝালিয়ে নিল। আয়েশার সেই নখের আঁচড়টা তার গলায় এখনো হালকা লাল হয়ে আছে, যা তাকে বারবার সেই অপমানের কথা মনে করিয়ে দিচ্ছে।
সে কোনোভাবেই আয়েশার এই ঔদ্ধত্য মেনে নিতে পারছে না। এদিকে আয়েশা তার বাড়ির বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আজ সে সেজেছে অত্যন্ত পরিপাটি করে, যেন কোনো অভিজাত পরিবারের এক নম্র কিশোরী। তার পরনে হালকা নীল রঙের জামদানি শাড়ি, কপালে ছোট একটি টিপ, অথচ তার চোখের গভীরে লুকিয়ে আছে এক পৈশাচিক পরিকল্পনা। সে জানে আহাদ তাকে দেখা মাত্রই চমকে যাবে, আর সেই মুহূর্তটাই হবে তার বিজয়ের প্রথম ধাপ। সে মনে মনে আহাদকে নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে, যেখানে কোনো নিয়ম নেই, আছে শুধু ঘৃণা আর ধ্বংসের নেশা। তুমি কি তৈরি আহাদ? আজ তোমার চেনা জগৎটা আমি তাসের ঘরের মতো ভেঙে দিব। তৈরি থেকো আমার পরবর্তী আঘাতের জন্য। বিকেল গড়াতেই ফরিদা বেগমের গাড়ি আহাদদের বাড়ির সামনে এসে থামল। রোকেয়া বেগম নিজে গিয়ে তাদের অভ্যর্থনা জানালেন। আহাদ তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে দেখছিল গাড়ি থেকে এক অপরূপা সুন্দরী তরুণী নেমে আসছে। যে মেয়েটি কাল রাতে রাস্তায় দাঁড়িয়ে নোংরামি করছিল, আজ সে যেন এক পবিত্রতার প্রতিমূর্তি। আয়েশার হাঁটার ছন্দ, তার তাকানো, সবকিছুই এতটাই নিখুঁত যে কেউ কল্পনাও করতে পারবে না তার ভেতরটা কতটা বিষাক্ত। আহাদ নিচে নেমে এলো। ড্রয়িং রুমে যখন সে প্রবেশ করল, তখন আয়েশার সাথে তার চোখাচোখি হলো। আয়েশা অত্যন্ত সুকৌশলে তার সেই রহস্যময় হাসিটা মুখে ধরে রাখল, যা কেবল আহাদই বুঝতে পারল। ফরিদা বেগম আহাদকে অনেক দোয়া করলেন এবং আয়েশার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের বাগানে যেতে বললেন। রোকেয়া বেগমও হাসি মুখে তাতে সায় দিলেন। আহাদ আর আয়েশা এখন জনমানবহীন বাগানের এক কোণে দাঁড়িয়ে। চারিদিকের ফুলের সুবাস ছাপিয়ে আহাদের নাকে আবার সেই উগ্র পারফিউমের গন্ধটা আসছিল। আয়েশা ধীর পায়ে আহাদের কাছে এগিয়ে এসে তার গলার সেই আঁচড়টার দিকে তাকায়। আপনার কি একটু অনুশোচনা নেই? আপনি যেভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনে হানা দিয়েছেন, তার শাস্তি আপনি কল্পনাও করতে পারছেন না। শাস্তি? আমি তো কেবল শুরু করেছি সোনা। কাল রাতটা ছিল ট্রেইলার, পুরো সিনেমা তো এখনো বাকি। তোমার মা তো আমাকে দেখে বেশ খুশি, তাই না? আয়েশার এই সরাসরি আক্রমণ আহাদকে স্তব্ধ করে দিল। সে ভাবেনি আয়েশা এতটা সাবলীলভাবে নিজের রূপ পাল্টে ফেলতে পারবে। আয়েশা তার শাড়ির আঁচলটা একটু ঠিক করে নিয়ে আহাদের কানের কাছে মুখ নিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন অত্যন্ত নিচু, কিন্তু তাতে এক ধরনের হুমকি মিশে আছে। সে আহাদকে বুঝিয়ে দিতে চাইছে যে এই বিয়ের পরিণাম হবে ভয়াবহ। আহাদ বুঝতে পারছে আয়েশা তার পারিবারিক কষ্টের প্রতিশোধ তাকে দিয়ে নিতে চাইছে, কিন্তু কেন সে এর শিকার হবে? আহাদ আয়েশার হাতটা শক্ত করে ধরল, কিন্তু আয়েশা কোনো ব্যথা পেল না, বরং তার সেই পৈশাচিক হাসিটা আরও চওড়া হলো। সে জানে আহাদ তাকে আঘাত করতে পারবে না, কারণ সে একজন ভদ্রলোক। এই ভদ্রতাই আহাদের সবচেয়ে বড় দুর্বলতা আর আয়েশার সবচেয়ে বড় অস্ত্র। বাগানের রঙিন ফুলগুলো যেন এই কুৎসিত সংলাপ শুনে মলিন হয়ে যাচ্ছিল। আকাশের কোণে মেঘ জমতে শুরু করেছে, যেন এক বড় ঝড়ের সংকেত দিচ্ছে প্রকৃতি। আপনি নিজেকে কত বড় খেলোয়াড় মনে করেন আমি জানি না, তবে মনে রাখবেন, অধর্ম দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। ধর্ম আর অধর্মের লড়াই অনেক পুরনো কথা। আমি শুধু জানি আমার স্বাধীনতা, আর তা পেতে আমি যে কোনো স্তরে নামতে পারি। তুমি বরং তোমার মায়ের কাছে গিয়ে বলো যে তুমি আমাকে বিয়ে করবে না। আহাদ দেখল আয়েশা তার হাত ছাড়িয়ে নিয়ে অত্যন্ত শান্তভাবে আবার ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠছে। আহাদ সেখানে একা দাঁড়িয়ে রইল। সে জানে সে যদি এখন বিয়ে ভাঙার কথা বলে, তবে তার মা বড় ধরনের আঘাত পাবেন। আবার বিয়ে করলে তার জীবন নরকে পরিণত হবে। আয়েশা তাকে এক অদ্ভুত সংকটে ফেলে দিয়েছে। সে বুঝতে পারছে আয়েশা কোনো সাধারণ মেয়ে নয়, সে এক মরীচিকা, যাকে ধরতে গেলে নিজেকেই হারিয়ে ফেলতে হয়। আহাদের মনে হলো এই মরীচিকার উৎস খুঁজতে তাকে আরও গভীরে যেতে হবে। সে স্থির করল আয়েশা তাকে দিয়ে যা করাতে চাইছে সে ঠিক তার উল্টোটা করবে। সে আয়েশাকে এত সহজেই মুক্তি দেবে না। সেই লড়াইয়ের শেষ পর্যন্ত যাবে, দেখতে চায় আয়েশা আর কত দূর নিচে নামতে পারে। রাতের অন্ধকার রাস্তায় যে সংঘাত শুরু হয়েছিল, আজ দিনের আলোয় তা এক মানসিক যুদ্ধে রূপ নিল। আহাদ জানে এই খেলায় একজনকে হারতেই হবে। আমাকে তুমি ঘৃণা করতে শিখিয়েছ আয়েশা, এবার আমি তোমাকে তোমার নিজের আয়নায় মুখ দেখতে বাধ্য করব। সন্ধ্যার আধার ঘনিয়ে আসার সাথে সাথে আয়েশারা বিদায় নিল। যাওয়ার সময় আয়েশা একবার পেছনে ফিরে আহাদের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত দম্ভ আর বিদ্রূপ। আহাদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সে কোনো এক বিশাল যুদ্ধের প্রান্তরে দাঁড়িয়ে আছে, যেখানে শত্রু তার ঘরের ভেতরেই হানা দিয়েছে। রোকেয়া বেগম এসে আহাদের কাঁধে হাত রাখলেন। তার চোখে মুখে এক অপার্থিব সুখ। তিনি হয়তো ভাবছেন
তার ছেলের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হতে চলেছে এই মেয়েটি। আহাদ শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে সামনের দিনগুলো তার জন্য এক চরম পরীক্ষার সময়। তাকে প্রমাণ করতে হবে যে তার আদর্শ আর শিক্ষা আয়েশার এই নোংরা কৌশলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। রাতের আকাশে তখন বিদ্যুতের চমক দেখা দিচ্ছে, যেন কোনো প্রলয় আসছে। আহাদ নিজের রুমে গিয়ে আবার সেই শাওয়ারের নিচে দাঁড়ালো। এবার সে শুধু গা পরিষ্কার করল না, বরং নিজের মনকে স্থির করল এক চরম সংঘাতের জন্য। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আজ থেকে একটি রণক্ষেত্র। আয়েশা, তুমি আমাকে চিনতে ভুল করেছ। আয়েশা যখন গাড়ি করে নিজের বাড়ির পথে ফিরছিল, তার ঠোঁটের কোণে বিজয়ের এক তৃপ্ত হাসি লেগেছিল। সে নিশ্চিত যে গতরাতের সেই বিভৎস অভিনয় আর আজকের বাগানে করা ওই উদ্ধত আচরণ আহাদের মতো একজন মেরুদণ্ডী এবং মার্জিত ছেলের আত্মসম্মানে চরম আঘাত হেনেছে। সে মনে মনে ভাবছিল, আহাদ এখন নিশ্চয়ই তার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছে, অথবা রাগে ফেটে পড়ে এই বিয়ে ভাঙার প্রস্তাব দিচ্ছে। আয়েশার কাছে বিয়ে মানেই এক দাসত্ব, যেখানে তার মা ফরিদা বেগম সারা জীবন নিজের অস্তিত্ব হারিয়েছেন। সে চায় না কোনো পুরুষ তাকে স্পর্শ করার অধিকার পাক। তার পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে বলেই তার বিশ্বাস। সে এখন নিজেকে মুক্ত মনে করছে, যেন এক বিশাল খাঁচা থেকে সে ডানা মেলে আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। আহাদের সেই স্তম্ভিত মুখটা মনে পড়তে আয়েশা শব্দ করে হেসে উঠল। আহাদ সাহেব, আপনি যে এত দ্রুত অস্ত্র সমর্পণ করবেন তা ভাবিনি। আপনার ওই ভদ্রতার দেওয়াল আমি এক রাতেই ধসিয়ে দিয়েছি। এবার আমি স্বাধীন। আয়েশা বাড়িতে পৌঁছেই তার ড্রয়ারে রাখা সেই ছবিটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। তার মনে হচ্ছিল এই কাগজগুলো ছিঁড়ে ফেলার সাথে সাথে আহাদের সাথে তার সমস্ত সম্পর্কের অবসান হলো। সে অনেকটা হালকা বোধ করছে। সে ভাবল, আহাদ যখন বিয়েতে না বলে দেবে, তখন তার মা ফরিদা বেগম হয়তো কিছুদিন মন খারাপ করবেন, কিন্তু তাতে আয়েশার কিছু যায় আসে না। আয়েশা নিজের রুমে গিয়ে এক গ্লাস কড়া কফি বানিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের ঝোড়ো বাতাস তাকে আজ এক পরম প্রশান্তি দিচ্ছে। সে জানে না যে পর্দার আড়ালে ভাগ্য তার জন্য অন্য কোনো নকশা তৈরি করে রেখেছে। মুক্তি এত সহজে জানলে আমি অনেক আগেই এই নাটকটা সাজাতাম। পুরুষ মানুষ আসলে সম্মানের কাঙাল, আর আমি ঠিক সেখানেই আঘাত করেছি। এদিকে আহাদের ড্রয়িং রুমের পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। আহাদ চুপচাপ সোফায় বসেছিল, আর তার মা রোকেয়া বেগম উৎকণ্ঠিত হয়ে তার দিকে তাকিয়েছিলেন। আহাদ দীর্ঘ সময় ধরে চিন্তা করেছে। সে বুঝতে পেরেছে আয়েশা তাকে ঘৃণা করতে বাধ্য করেছে যাতে সে নিজেই সরে দাঁড়ায়। কিন্তু আয়েশার এই দম্ভ আর তার মায়ের সরল বিশ্বাসকে পদদলিত করার এই অপচেষ্টা আহাদকে এক কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিল। সে যদি এখন পিছিয়ে যায়, তবে আয়েশা ভাববে সে জিতে গেছে এবং ভবিষ্যতে সে আরও অনেক মানুষের জীবন নিয়ে এভাবে খেলবে। আহাদ স্থির করল সেই আগুনেই ঝাঁপ দেবে। সে আয়েশাকে এমন এক শিক্ষা দিতে চায় যা সে সারা জীবন মনে রাখবে। হঠাৎ আহাদ মাথা তুলে তার মায়ের দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত সংকল্পের জ্যোতি। মা, আমি ভেবে দেখেছি আমি আয়েশাকেই বিয়ে করব। আপনার পছন্দই আমার পছন্দ। রোকেয়া বেগম যেন আকাশে চাঁদ হাতে পেলেন। তিনি আনন্দে আহাদকে জড়িয়ে ধরলেন, কিন্তু আহাদের মুখ ছিল পাথরের মতো শক্ত। সে জানে এই সম্মতির মাধ্যমে সে এক ভয়ঙ্কর যুদ্ধের ঘোষণা দিল। সে আয়েশাকে মুক্তি দেবে না, বরং তাকে তার এই ভদ্রতার ঘেরাটোপে আটকে রেখে প্রতি মুহূর্ত বুঝিয়ে দেবে যে পাপ কখনো জয়ী হতে পারে না। রাতেই রোকেয়া বেগম ফোন করে ফরিদা বেগমকে এই খুশির খবর জানিয়ে দিলেন। ওপাশে থাকা আয়েশা তখন নিজের রুমে গান শুনছিল। সে ভাবছিল তার মা হয়তো বিয়ে ভেঙে যাওয়ার খবর দিতে এসেছেন। কিন্তু যখন ফরিদা বেগম বললেন যে আহাদ বিয়েতে রাজি হয়েছে এবং আগামী সপ্তাহেই বিয়ের তারিখ ঠিক হয়েছে, তখন আয়েশার হাত থেকে কফির মগটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কি বললেন মা? আহাদ রাজি হয়েছে? এটা অসম্ভব। ও নিশ্চয়ই পাগল হয়ে গেছে, অথবা কোনো মতলব আছে। আয়েশার মাথায় যেন বজ্রপাত হলো। সে বিশ্বাসই করতে পারছে না যে এত কিছুর পর একজন পুরুষ কিভাবে তাকে গ্রহণ করতে রাজি হয়। তার সমস্ত হিসেব নিকেশ ওলটপালট হয়ে গেছে। সে তো আহাদকে নিজের ঘৃণ্য রূপ দেখিয়েছিল, তবে কেন আহাদ রাজি হলো? আয়েশার ভেতরে এখন এক ধরনের আতঙ্ক কাজ করতে শুরু করেছে। সে বুঝতে পারছে সে শিকারী নয়, বরং নিজেই এক ফাঁদে আটকা পড়ে গেছে। আহাদের সেই শান্ত অথচ দৃঢ় দৃষ্টি এখন তার চোখের সামনে ভেসে উঠছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার সাজানো সেই পরিপাটি চেহারাটা এখন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। সে বুঝতে পারছে এই বিয়ে আর সামাজিক বন্ধন নয়, বরং এক আদিম দ্বন্দ্বের শুরু। তুমি আমার সাথে জুয়া খেলছো আহাদ? আমার বিছানায় আসার এত শখ তোমার? ঠিক আছে, এসো, আমি তোমাকে জ্যান্ত কবর দিব। বিয়ের আয়োজন শুরু হতে আর দেরি হলো না।
দুই পরিবারেই ধুমধাম করে প্রস্তুতি চলছে, কিন্তু বর আর কনের মনের ভেতরে বইছে অন্য এক ঝড়। আহাদ নিজেকে প্রস্তুত করছে এক দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য। সে তার গলার সেই কালশিটে দাগটার দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল যে আয়েশার প্রতিটি বিষাক্ত ছোবলের বিষ সে নিজে নীলকণ্ঠ হয়ে পান করবে, তবু তাকে ছেড়ে দেবে না। অন্যদিকে আয়েশা ভাবছে কিভাবে বিয়ের আসরে বা তারপরে আহাদকে অপদস্থ করা যায়। সে আর এখন নিজেকে মুক্ত ভাবছে না, বরং তার মনে হচ্ছে এক অদৃশ্য শিকল তাকে আষ্টবিষ্টে জড়িয়ে ধরছে। রাতের অন্ধকারে যখন আয়েশা একা থাকে, তখন তার সেই উশৃঙ্খল রূপটা আবার জেগে ওঠে। সে ভাবছে বিয়ের রাতে আহাদকে সে এমন এক বিষাদ উপহার দেবে যা সে সারা জীবন বইবে। ভয় পাচ্ছ কেন আয়েশা? তুমি তো চেয়েছিলে আমি তোমার কাছে যাই। এবার আমি আসছি, তবে তোমার কামড় খেতে নয়, তোমাকে নিজের আয়নায় নিজেকে চেনাতে। বিয়ের দিন ঘনিয়ে এলো। আলোয় ঝলমল করছে চারপাশ। অতিথিদের হাসাহাসি আর উৎসবের আমেজে আহাদ শেরবানি পরে আয়নার সামনে দাঁড়ালো। তার চেহারায় কোনো আনন্দ নেই, আছে এক গভীর গাম্ভীর্য। সে জানে আজ থেকে তার জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে, যেখানে ভালোবাসা নয়, যে তার আদর্শের লড়াই প্রাধান্য পাবে। সে যখন বিয়ের আসরে গিয়ে বসল, তখন তার পাশে লাল বেনারসি পরে এসে বসল আয়েশা। আয়েশার ঘোমটার নিচে থাকা চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে আহাদের দিকে এক নজর তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। কাজী যখন বিয়ে পড়ানো শুরু করলেন, তখন আহাদ অত্যন্ত স্থির কণ্ঠে কবুল বলল। আয়েশার পালা যখন এলো, সে কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হচ্ছিল সে নিজের মৃত্যুদণ্ডে সই করছে, কিন্তু সবার চাপে সেও অস্ফুট স্বরে সম্মতি দিল। আমি হারবো না আহাদ। এই বিয়ে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। আমি তোমাকে তিলে তিলে ধ্বংস করব। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিদায় নেওয়ার পালা। আয়েশা যখন তার মায়ের ঘর ছেড়ে আহাদের বাড়ির দিকে রওনা হলো, তার মনে হলো সে কোনো এক অন্ধকার গুহার দিকে যাচ্ছে। গাড়িতে তারা দুজন পাশাপাশি বসা, কিন্তু মাঝখানে যেন এক দুর্ভেদ্য দেয়াল। আহাদ একবারের জন্যও আয়েশার দিকে তাকালো না। সে জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আয়েশা লক্ষ্য করল আহাদের হাতের মুঠি শক্ত হয়ে আছে। সে বুঝতে পারছে এই লোকটা তাকে ঘৃণ করলেও অবজ্ঞা করতে পারছে না। বাড়ির দরজায় যখন তাদের বরণ করে নেওয়া হলো, তখন রোকেয়া বেগমের চোখের জল যেন বাঁধ মানছিল না। তিনি ভাবছেন তার পুত্রবধূর সংসারে সুখের জোয়ার আসবে, কিন্তু তিনি জানেন না যে তার পুত্রবধূর ভেতরে এক বিধ্বংসী আগ্নেয়গিরি লুকিয়ে আছে। আজকের রাতটা তোমার জন্য অনেক বড় চমক নিয়ে অপেক্ষা করছে আয়েশা, তৈরি থেকো। বাসুর ঘরটি ফুলের গন্ধে মৌ মৌ করছে। গোলাপ আর রজনীগন্ধার স্তূপ যেন এক পবিত্রতার আবহ তৈরি করেছে। আয়েশা খাটের এক কোণে বসে আছে, তার মাথার ঘুমটা তখনও টানা। সে ভাবছে আহাদ ঘরে ঢোকা মাত্রই সে তাকে চরম অপমান করে রুম থেকে বের করে দেবে। সে তার নখ দিয়ে চাদরটা খামচে ধরে আছে। দরজার শব্দ হতেই আয়েশা শটান হয়ে বসল। আহাদ ধীর পায়ে ঘরে ঢুকল এবং ভেতর থেকে দরজাটা আটকে দিল। সে আয়েশার দিকে এগিয়ে গেল না, বরং ঘরের মাঝখানে বাড়িয়ে তার কোটটা খুলল। আয়েশা তার ঘুমটা সরিয়ে আহাদের দিকে এক চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকালো। তার চোখে তখনও সেই রাতের রাস্তার উগ্রতা মিশে আছে। সে ভাবছে আহাদ হয়তো এখন তার কাছে আসবে, আর তখনই সে তার বিষ উগরে দেবে। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? এসো। তোমার তো শরীরের অনেক তেজ, তাই না? আজ রাতেও কি আমায় পুলিশ ডাকার ভয় দেখাবে? আহাদ কোনো উত্তর দিল না। সে শান্তভাবে একটি চেয়ার টেনে আয়েশার মুখোমুখি হয়ে বসল। তার চোখে কোনো লালসা নেই, বরং আছে এক গভীর ঘৃণা মিশ্রিত করুণা। আহাদের এই শান্ত ভাবটা আয়েশাকে আরও বেশি উত্তেজিত করে তুলছে। সে চেয়েছিল আহাদ তার ওপর চড়াও হোক, তাকে গালিগালাজ করুক, যাতে সে নিজেকে ভিকটিম হিসেবে প্রমাণ করতে পারে। কিন্তু আহাদের এই নীরবতা তার সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দিচ্ছে। আয়েশা খাট থেকে নেমে আহাদের আরও কাছে এগিয়ে গেল। তার বেনারসির আঁচলটা মাটিতে লুটাচ্ছে। সে তার হাতের নখ দিয়ে আহাদের শার্টের ওপর আঁচড় কাটার চেষ্টা করল, ঠিক যেমনটা সে সেই রাতে নির্জন রাস্তায় আহাদকে কোণঠাসা করেছিল। তোমার এই নাটকগুলো পুরনো হয়ে গেছে আয়েশা। তুমি যা চাইছো তা আমি হতে দেব না। তুমি নিজেকে যতটা সস্তা মনে করো, আমি তোমাকে ঠিক ততটাই দামি শাস্তির মুখোমুখি করব। বাসর ঘরের শান্ত পরিবেশটা হঠাৎ করেই এক অস্থির উত্তেজনায় থমথমে হয়ে উঠল। আহাদের দীর্ঘক্ষণের নীরবতা যখন ভাঙল, তখন তার কণ্ঠস্বর আর সেই শান্ত ভদ্র যুবকের মতো ছিল না। সে চেয়ার ছেড়ে ধীর পায়ে আয়েশার দিকে এগিয়ে এলো। আয়েশা ভেবেছিল সে দূরে সরে যাবে, কিন্তু আহাদ তার চোখের ঠিক সামনে এসে দাঁড়ালো। তার দৃষ্টিতে আজ এক অদ্ভুত আদিম হিংস্রতা আর জেদ খেলা করছে। আহাদ অত্যন্ত ক্ষিপ্রতার সাথে আয়েশার দু হাত চেপে ধরল এবং তাকে দেয়ালের সাথে এমনভাবে চেপে ধরল, ঠিক যেভাবে আয়েশা সেই রাতের নির্জন রাস্তায় আহাদকে কোণঠাসা করেছিল।
আয়েশা প্রথমবার আহাদের চোখে নিজের ছায়া দেখে শিউরে উঠল। আহাদের গায়ের তাপ আর তার নিঃশ্বাসের গতি আজ এক ভিন্ন বারুদ বহন করে এনেছে। কি ব্যাপার আয়শা, ভয় পাচ্ছ কেন? সেদিন তো রাস্তায় খুব বলেছিলে চলো তোমার ডেরায় যাই। আজ তো এটা আমাদের দুজনের ডেরা, তাই না? আয়েশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও আহাদের পেশিবহুল হাতের ধরা এতই শক্ত ছিল যে সে নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল। আহাদ তার মুখটা আয়েশার কানের ঠিক কাছে নিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন অত্যন্ত গাঢ় আর উত্তেজনায় ঠাসা। আয়েশা অনুভব করল আহাদের হাতের তর্জনী তার গলার ঠিক সেই জায়গাটিতে আঁকিবুকি করছে যেখানে সে নখ দিয়ে আঁচড় কেটেছিল। আহাদের এই পরিবর্তন আয়েশার কল্পনার বাইরে ছিল। সে ভেবেছিল আহাদ তাকে ঘৃণা করে দূরে থাকবে, কিন্তু আহাদ তাকে নিজের অস্ত্র দিয়েই ঘা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আহাদ আয়েশার বেনারসির আঁচলটা এক ঝটকায় সরিয়ে দিল, ঠিক যেভাবে আয়েশা সেদিন নিজের শাড়ি নিয়ে খেলছিল। আয়েশার বুকের ধরফরানি এখন বাইরে থেকেও শোনা যাচ্ছে। তুমি আমাকে সিরিয়াস করতে চেয়েছিলে না? দেখতে চেয়েছিলে আমার এই তথাকথিত ভদ্রতার ভেতরে কতটা আকাঙ্ক্ষা লুকিয়ে আছে। আজ তোমার সেই স্বাদ আমি কড়াই গণ্ডায় মিটিয়ে দেব। আহাদ অত্যন্ত রুক্ষভাবে আয়েশার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তার চোখ দুটো যেন আগুনের গোলক। সে আয়েশার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট নিয়ে গিয়ে থমকে দাঁড়াল। আয়েশা চোখ বন্ধ করে কাঁপছিল। তার জেদ আর দম্ভ এখন এক অজানা আশঙ্কায় পরিণত হয়েছে। আহাদ তার গায়ের সেই কড়া পারফিউমটা বের করল, যা সে ড্রয়ারে লুকিয়ে রেখেছিল, সেই একই গন্ধ যা আয়েশা তাকে সেই রাতে দিয়েছিল। সে সারা ঘরে আর আয়েশার গায়ে সেই সুগন্ধি ছিটিয়ে দিতে শুরু করল। গন্ধের উগ্রতা আর আহাদের এই আক্রমণাত্মক ভঙ্গি আয়েশার মস্তিষ্কে ঝিমঝিম ধরিয়ে দিচ্ছে। আহাদ আয়েশার কানের লতিতে দাঁত দিয়ে মৃদু কামড় বসালো, ঠিক যেভাবে আয়েশা তাকে লাঞ্ছিত করেছিল। আয়েশা যন্ত্রণায় অস্ফুট শব্দ করে উঠল, কিন্তু আহাদ আজ কোনো দয়া দেখানোর মুডে নেই। আহাত আহাত ছেড়ে দাও বলছি। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি তো ভদ্র হতে চেয়েছিলে। আহাদ এক পৈশাচিক হাসি হাসল। সে আয়েশার কথাগুলো তার কানেই নিল না। সে তাকে বিছানার দিকে জোর করে নিয়ে গেল এবং তার হাতের বাঁধন আরও শক্ত করল। আয়েশা বুঝতে পারল সে যে বিষ ছড়িয়েছিল আজ সেই বিষেই তাকে নীল হতে হবে। আহাদ তাকে বিছানায় ছুঁড়ে চেলে তার উপর চেপে বসল। তার প্রতিটি মুভমেন্ট ছিল পরিকল্পিত এবং প্রতিশোধের নেশায় ভরপুর। সে আয়েশার সেই দাম্ভিকতা আর উগ্রতাকে চূর্ণ করতে চায়। আয়েশা যখন বুঝতে পারল যে সে আর বাঁচতে পারবে না, তখন সে নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আহাদ থামল না। সে আয়েশার প্রতিটি অঙ্গের ওপর নিজের অধিকার এমনভাবে জাহির করতে শুরু করল যেন সে কোনো শিকারী। তার স্পর্শে আজ কোনো প্রেম নেই, আছে শুধু সেই রাতের অপমানের চরম প্রতিদান। আজ তোমার ওই সুন্দর গলাটা আমাকে সত্যি পাগল করছে আয়েশা। দেখো জীবনের আসল মজা কাকে বলে। তুমি চেয়েছিলে না আমাকে তোমার ডেরায় নিতে? আজ আমি তোমাকে আমার নিয়ন্ত্রণে নিয়ে ছাড়ব। রাত যত বাড়তে লাগল, রুমের ভেতরের উত্তেজনা যেন ফেটে পড়ার উপক্রম হল। আয়েশার সেই রহস্যময় হাসির জায়গা দখল করে নিয়েছে অসহায় কান্নার দমক। কিন্তু আহাদ আজ বধির। সে আয়েশার প্রতিটি ভাঁজে নিজের প্রতিশোধের স্বাক্ষর রেখে যাচ্ছে। আয়েশা অনুভব করল সে যাকে দুর্বল ভেবেছিল সেই আজ তার সমস্ত সত্তাকে পিষে ফেলছে। আহাদের এই আচরণ তাকে বুঝিয়ে দিচ্ছে যে পুরুষ মানুষকে উত্ত্যক্ত করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। আহাদ যেন আজ এক আদিম দেবতায় পরিণত হয়েছে, যে কেবল জয় করতে জানে। সে আয়েশাকে এমনভাবে নিজের সাথে লেপ্টে ধরল যেন তার শরীরের উষ্ণতা দিয়ে আয়েশার সমস্ত ঘৃণা পুড়িয়ে ছাই করে দেবে। আয়েশার বেনারসি এখন বিধ্বস্ত, আর তার মনের দম্ভ ধুলোয় মিশে গেছে। আহাত থামো, আমি আর পারছি না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আহাদ থামল না। সে আয়েশার ঠোঁটে এমন এক গভীর আর রুক্ষ চুম্বন বসালো যা আয়েশাকে স্তব্ধ করে দিল। সেই চুম্বনে কোনো কোমলতা ছিল না, ছিল কেবল এক বিজয়ীর দর্প। আহাদ যখন তাকে ছাড়ল, তখন আয়েশার ঠোঁট দুটো সত্যিই নীল হয়ে গেছে, ঠিক যেমনটা আয়েশা সেদিন করার হুমকি দিয়েছিল। আহাদ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত জামাকাপড় ঠিক করে নিল। সে আয়েশার দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি দিল। আয়েশা তখনও বিছানায় এলিয়ে পড়ে আছে, তার চোখের জ্বর গড়িয়ে বালিশ ভিজছে। তার সেই উগ্র চেহারাটা এখন কেবল এক পরাজিত নারীর ছায়া।
আহাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলার সেই দাগটা দেখল এবং তারপর আয়েশার দিকে ঘুরে দাঁড়ালো। কি হলো আয়শা, তোমার সেই জীবনের আসল মজা পাওয়া শেষ হলো? আমি তো কেবল তোমার দেওয়া শিক্ষাগুলোই তোমার উপর প্রয়োগ করলাম। কেমন লাগলো তোমার নিজের রূপটা দেখতে? আয়েশা কোনো উত্তর দিতে পারল না। তার সারা শরীর রি রি করছে অপমানে আর ক্লান্তিতে। সে বুঝতে পেরেছে সে আহাদকে নিয়ে খেলতে গিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় পরাজয় বরণ করেছে। আহাদ অত্যন্ত ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আহাদের মনের ভেতরে যে দহন ছিল তা যেন আজ কিছুটা প্রশমিত হয়েছে, কিন্তু এই জয়ের ভেতরেও এক বিশাল শূন্যতা কাজ করছে। অন্যদিকে ঘরের ভেতরে আয়েশা গুটিসুটি মেরে পড়ে রইল। সে জানত না যে এই প্রতিশোধের লড়াই তাদের দুজনকে এমন এক বিন্দুতে নিয়ে আসবে যেখান থেকে আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। রাতের সেই নির্জন রাস্তার সংঘাত আজ বাসর ঘরের চার দেয়ালের মাঝে এক করুণ ট্র্যাজেডিতে শেষ হলো। এটা তো কেবল শুরু আয়শা। তোমার প্রতিটি ঘৃণা আমি এভাবেই তোমাকে ফিরিয়ে দেব, যতক্ষণ না তুমি নিজের অস্তিত্ব ভুলে যাও। সকালের সূর্যের আলো যখন বাসর ঘরের জানালায় এসে পড়ল, তখন চারপাশের গোলাপ ফুলগুলো বাসি হয়ে গেছে। আহাদ আর আয়েশা দুজনেই জেগে আছে, কিন্তু তাদের মাঝখানের দূরত্ব এখন এক বিশাল সমুদ্রের মতো। আয়েশা বুঝতে পারছে এই পুরুষটিকে আর সে কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না। আহাদ তাকে দিয়ে যে ঘৃণা শুরু করিয়েছিল, আজ সে নিজেই সেই ঘৃণার দর্পণে নিজের কদর্য রূপটা দেখতে পেল। আহাদ ঘর থেকে বের হওয়ার আগে শেষবারের মতো আয়েশার দিকে তাকালো। তার চোখে তখনও সেই পৈশাচিক বিজয়োল্লাস ছিল না, ছিল কেবল এক গভীর অন্ধকার। আমি তোমাকে ঘৃণা করি আহাদ, কিন্তু আজ আমি নিজেকে তার চেয়েও বেশি ঘৃণা করছি। আহাদ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সে জানে এই যুদ্ধের আগুন সহজে নিভবে না। আয়শা আর আহাদের এই জীবনের সমীকরণ এখন এক জটিল ধাঁধায় পরিণত হয়েছে। বাসর রাতে সেই উত্তাল সংঘাতের পর সকালের আলো যখন জানালা দিয়ে ঘরে এলো, তখন কক্ষের প্রতিটি কোণে এক অসহ্য নিস্তব্ধতা বিরাজ করছে। আয়শা বিছানায় আধশোয়া হয়ে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। তার সারা শরীরে কাল রাতের সেই ঝড়ের চিহ্ন, আর মনে এক পাহাড় সমান গ্লানি। দরজার ছিটকিনি খোলার শব্দে সে সচকিত হয়ে তাকিয়ে দেখল আহাদ তৈরি হয়ে নিচে নামার প্রস্তুতি নিচ্ছে। আহাদের চোখে মুখে এখন আর কাল রাতের সেই হিংস্রতা নেই, বরং এক ধরনের শীতল কাঠিন্য। ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ল আহাদের ছোট বোন আদিবা। একদম ঠিক মা। ভাবি, তোমার এই শাড়িটা কিন্তু দারুণ লাগছে আজ। কিন্তু আসছি রে আদিবা, তুই যা, আমি আসছি। আয়শা উঠে দাঁড়াতেই তার পা টলে উঠল। কাল রাতের সেই পুরুষটি যাকে সে দুর্বল ভেবেছিল, সে আজ তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আহাদ ঘর থেকে বের হওয়ার আগে আয়শার খুব কাছে এসে দাঁড়ালো। আয়শা ভয়ে এক পা পিছিয়ে গেল। ভয় নেই আয়শা, দিনের বেলায়, দিনের আলোয় আমি পৈশাচিক নই। তবে মনে রেখো, তোমার প্রতিটি পদক্ষেপ আমার নজরে থাকবে। নিচে চলো, মা যেন কিছু বুঝতে না পারেন। তুমি কি মনে করো আমি ভয় পাচ্ছি? তুমি যা করেছো তার প্রতিশোধ আমি নেবই। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা কাল রাতেই তুমি হারিয়ে ফেলেছ। এখন চলো, বাড়ির বড়দের সামনে অন্তত ভদ্রতার অভিনয়টা বজায় রাখি। নিচে নামতেই ড্রয়িং রুমে দেখা হলো শ্বশুর আহমেদ সাহেবের সাথে। তিনি পত্রিকা পড়ছিলেন। নতুন বউকে দেখে তিনি হাসি মুখে চশমাটা টেবিলের উপর রাখলেন। আহমেদ সাহেবের সৌম্য মূর্তি দেখে আয়েশার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সে নিজের বাবার মাঝে কোনোদিন এই আভিজাত্য আর স্নেহ দেখেনি। মা আয়েশা, বড়দের সামনে সবসময় মাথা উঁচু করে চলবে। এই বাড়িতে তুমি শুধু বউ নও, তুমি আমার বড় মেয়ে। কোনো সমস্যা হলে আমায় বলবে। মাথা নিচু করে, জি বাবা, আমি চেষ্টা করব আপনাদের মান রক্ষা করতে। রান্নার ঘরে তখন রোকেয়া বেগম ব্যস্ত ছিলেন। আয়েশা সেখানে যেতেই তিনি তার 2 হাত জড়িয়ে ধরলেন। তার চোখে এক অপার্থিব আনন্দ। তিনি আয়েশাকে মিষ্টিমুখ করিয়ে জড়িয়ে ধরলেন। পাশে দাঁড়িয়ে আদিবা মুচকি হাসছিল। রোকেয়া বেগমের এই অকৃত্রিম মমতা আয়েশাকে অপরাধবোধে নীল করে দিচ্ছিল। আহাত একটু রাগী স্বভাবের বাবা, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। তুমি এসেছো, এখন ঘরটা পূর্ণ হলো। আদিবা তো কাল রাত থেকেই বলেছে ও নাকি এখন একটা নতুন বন্ধু পেয়েছে। একদম ঠিক মা। ভাবি, তোমার এই শাড়িটা কিন্তু দারুণ লাগছে আজ। কিন্তু তোমাকে আমার সব গল্পের বই দেখতে হবে, একদম না করবে না। অবশ্যই দেখবো আদিবা, তুমি যা বলবে
তাই হবে। দুপুরে খাওয়ার টেবিলে সবার সাথে বসে আয়েশা লক্ষ্য করল আহমেদ সাহেব আর রোকেয়া বেগমের মাঝে কি চমৎকার বোঝাপড়া। তার নিজের মা বাবার ডিভোর্সের পর সে কেবল তিক্ততা দেখেছে, কিন্তু এই পরিবারের প্রতিটি সদস্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। আহাদ তখনও চুপচাপ খাচ্ছিল, কিন্তু তার বাবা যখন আয়েশাকে নিয়ে কোনো রসিকতা করছিলেন তখন সেও মৃদু হাসল। এই হাসিটা আয়েশার কাছে একদমই নতুন মনে হলো। আহাত, আয়শাকে নিয়ে কিন্তু খালি একবার ওর মায়ের বাড়ি থেকে ঘুরে আসতে হবে। ফরিদা ভাবি নিশ্চয়ই চিন্তায় আছেন। জি বাবা, আমি নিয়ে যাব। আয়েশা তৈরি থেকো। আমি আমি কি একা যেতে পারি না? মানে তোমার তো অফিস আছে। আয়েশার চোখের দিকে তাকিয়ে না আয়েশা, এখন থেকে আমরা যেখানেই যাব একসাথেই যাব। আলাদা হওয়ার কোনো রাস্তা আমি আর খোলা রাখিনি। আয়েশা বুঝতে পারল আহাদ তাকে এক মুহূর্তের জন্য আড়াল হতে দেবে না। সেই পরিবারের মায়ায় নিজেকে জড়াতে চাইছে নাকি আহাদ তাকে জোর করে আটকে রাখছে, সেটা সে বুঝে উঠতে পারল না। তবে আদিবার ছোট ছোট আবদার আর রোকেয়া বেগমের স্নেহ মাখানো শাসন তাকে এক নতুন জগতের স্বাদ দিচ্ছে। বিকেলে যখন সে বারান্দায় একা দাঁড়িয়েছিল, আহাদ পেছন থেকে এসে দাঁড়ালো। কি ভাবছো? এই পরিবারটাকে ধ্বংস করার নতুন কোনো প্ল্যান? আমি কি অতটাই খারাপ আহাত? তোমার বাবা মা আমাকে যে সম্মান দিচ্ছে তা আমি স্বপ্নেও ভাবিনি। সম্মান অর্জন করতে হয় আয়েশা। তুমি কাল রাতে যা হারিয়েছ তা এই পরিবারের মায়া দিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করো। তবে আমার কাছে তুমি এখনও সেই রাতের উচ্ছৃঙ্খল মেয়েটি আছো। আমি নিজেকে বদলাতে চাই আহাত, অন্তত এই মানুষগুলোর জন্য হলেও। আহাদ কোনো কথা না বলে চলে গেল। আয়েশা একা দাঁড়িয়ে রইল সূর্যাস্তের দিকে তাকিয়ে। সে জানে এই পরিবারের ভালোবাসা তার সবচেয়ে বড় ঢাল হতে পারে, আবার আহাদের ঘৃণা তার সবচেয়ে বড় শাস্তি। বিয়ের পরের এই প্রথম দিনটি তাকে শিখিয়ে দিল যে ঘৃণা দিয়ে শুরু হওয়া গল্পেও মমতার ছোঁয়া লাগলে তা ভিন্ন দিকে মোড় নিতে পারে। আমি কি পারবো এই মায়ার ঋণ শোধ করতে, নাকি আহাদ আমাকে সারা জীবন এইভাবেই দাহ করবে? রাতের আকাশে চাঁদ উঠলে বাড়ির ছাদ থেকে আদিবার হাসির শব্দ শোনা যাচ্ছিল। আয়েশা অনুভব করল সে এক জটিল চোরাবালিতে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে আছে আহাদের রুক্ষ প্রতিশোধ আর অন্যদিকে এক মমতাময়ী পরিবারের ডাক। সারাদিন বাড়ির সবার সাথে আয়েশার মেলামেশা আহাদের মনে এক অদ্ভুত দোলা দিয়ে গেল। সে লক্ষ্য করল যে মেয়েটি কাল রাতেও পৈশাচিক উন্মাদনায় মত্ত ছিল, আজ সে আদিবার সাথে বাচ্চাদের মতো হাসছে আর তার মায়ের কাজে হাত দিচ্ছে। আহমেদ সাহেব যখন আয়েশাকে আগামীর স্বপ্ন নিয়ে আশীর্বাদ করছিলেন, আহাদ দেখল আয়েশার চোখ ভিজে উঠছে। এই কোমলতা কি অভিনয়, নাকি পরিস্থিতির চাপে পিষ্ট হওয়া এক সাধারণ মেয়ের আসল রূপ? রাতের আধার নামলে আহাদ যখন ঘরে ঢুকল, দেখল আয়েশা জানালার কাছে দাঁড়িয়ে কাঁপছে। তার চোখে সেই চেনা উদ্ধত ভাব নেই, আছে এক নীরব আর্তনাদ। সারাদিন তো খুব সবার মন জয় করলে, এটা কি তোমার নতুন কোনো মুখোশ আয়েশা? মুখোশ পরার শক্তি আজ আমার নেই আহাদ। তোমার পরিবারের ভালোবাসা আমাকে আজ আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আমি নিজেকে ঘৃণা করি। আয়েশার এই অসহায় স্বীকারোক্তি আহাদের ভেতরের কঠিন বরফটাকে এক নিমেষে গলিয়ে দিল। সে বুঝতে পারল ঘৃণা দিয়ে জয় করা গেলেও কাউকে আপন করা যায় না। আয়েশার বিধ্বস্ত মুখ আর তার কম্পিত ঠোঁট দেখে আহাদের পুরুষালী অহংকার আজ ম্লান হয়ে এলো। সে ধীর পায়ে আয়েশার সামনে এসে দাঁড়াল এবং আলতো করে তার দু হাত নিজের হাতের মুঠোয় নিল। আয়েশা চমকে উঠল। সে ভেবেছিল আজ হয়তো আবার কোনো রুক্ষ আক্রমণ হবে, কিন্তু আহাদের স্পর্শে আজ ছিল এক অকল্পনীয় মাদকতা আর মায়া। কাল রাতের জন্য আমাকে ক্ষমা করো আয়েশা। আমি তোমাকে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু আজ তোমার চোখের জল আমাকে বুঝিয়ে দিল যে তোমার ভেতরটাও ক্ষত বিক্ষত। কান্নায় ভেঙে পড়ে। আমি তোমার যোগ্য নই আহাদ। আমি তোমার সম্মান নষ্ট করতে চেয়েছিলাম, আর তুমি আমাকে এই সুন্দর একটা পরিবার দিলে। চুপ করো, যা হয়েছে তা অতীত। আজ রাতটা শুধু আমাদের, কোনো প্রতিশোধ নয়, কোনো ঘৃণা নয়। আহাদ অত্যন্ত পরম মমতায় আয়েশাকে বুকের মাঝে টেনে নিল। আয়েশা প্রথমবারের মতো অনুভব করল আহাদের শরীরের সেই পুরুষালী ঘ্রাণ আর তার হৃৎস্পন্দনের ছন্দ। আহাদ তার হাতের আঙুল দিয়ে আয়েশার চুলের অবিন্যস্ত জটগুলো ছাড়িয়ে দিতে লাগল। তার স্পর্শে আজ এক ধরনের বৈদ্যুতিক শিহরণ ছিল, যা আয়েশার সারা শরীরে আগুনের মতো ছড়িয়ে পড়ল। আহাদ নিচু হয়ে আয়েশার কপালে একটি দীর্ঘ চুমু খেল। সেই চুমনে কোনো জোর ছিল না, ছিল এক পরম নির্ভরতা। আয়েশার মনে হল সে যেন এক বিশাল উত্তাল সমুদ্র পার হয়ে এক শান্তির সৈকতে এসে পৌঁছেছে। আজ আমি
তোমাকে হারাবো না আয়েশা। আজ আমি তোমাকে পাবো, একদম নিজের করে। তুমি এত ভালো কেন আহাদ? আমি কি সত্যি এই সুখের যোগ্য? আহাদ কোনো উত্তর দিল না। সে আয়েশার মুখটা 2 হাতের আঁজলায় তুলে ধরল। তার চোখের দৃষ্টিতে আজ এক নেশা ধরানো কোমলতা। সে ধীরে ধীরে আয়েশার ঠোঁটের কাছে নিজের মুখ নিয়ে এলো। এবার আর কোনো কামড় নয়, কোনো নীল করে দেওয়ার জেদ নয়, সেখানে ছিল স্নিগ্ধ এক পরশ। আয়েশা চোখ বন্ধ করে আহাদকে আঁকড়ে ধরল। তার সারা শরীরের জড়তা ভেঙে সে এক অদ্ভুত সুখে পাগল হতে শুরু করল। আহাদ যখন তাকে বাহুবন্দি করে বিছানায় নিয়ে গেল, ঘরের ল্যাম্পপোস্টের ম্লান আলোয় আয়েশা দেখল আহাদের চোখে এক গভীর তৃষ্ণা, যা কেবল ভালোবাসার। দেখো আয়েশা, শরীর নয়, মন দিয়ে অনুভব করো। আমাদের সম্পর্কের নতুন জন্ম হোক আজ। উফ আহাদ, আজ আমি নিজেকে সঁপে দিলাম তোমার কাছে। আমাকে তুমি তোমার মায়ে ডুবিয়ে দাও। রাত যত গভীর হতে লাগল, ঘরের ভেতরের পরিবেশ ততটাই মোহময় হয়ে উঠল। আহাদের প্রতিটি আদর, প্রতিটি স্পর্শ আয়েশাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে কোনো অপমান নেই, কোনো অতীত নেই, আছে শুধু দুজন মানুষের এক হওয়া। আয়েশা আজ কোনো প্রতিরোধ করল না, বরং সেও সমানভাবে আহাদের ভালোবাসায় সাড়া দিল। আহাদের নরম স্পর্শে আয়েশার শরীরের প্রতিটি লোমকূপ যেন এক অনির্বচনীয় সুখে জেগে উঠল। সে বুঝতে পারল যে সুখের কথা সে এতকাল শুনে এসেছে, তা আজ সে আহাদের বাহুদরে খুঁজে পেয়েছে। ভোরের আলো ফুটতে যখন অল্প বাকি, আয়েশা আহাদের বুকে মাথা রেখে এক পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। তার মুখে তখন এক বিজয়ী তৃপ্তির হাসি। আয়েশার চুলে বিলি কেটে, তুমি শুধু আমার আয়েশা, চিরকালের জন্য। বাসর ঘরের সেই বিভীষিকা আজ এক মধুময় মিলনে বিলীন হয়ে গেল। ঘৃণা থেকে শুরু হওয়া এই গল্প আজ এক স্নিগ্ধ প্রেমের রূপ নিল। আহাদ বুঝতে পারল আয়েশার সেই উগ্রতা ছিল আসলে এক করুণ আর্তনাদ, যা আজ ভালোবাসার স্পর্শে শান্ত হয়েছে। আগের রাতে সেই পরম সুখের রেশ কাটতে না কাটতেই আহাদের মনে এক নতুন কৌতূহল দানা বাঁধতে শুরু করল। আয়েশার এই অভাবনীয় পরিবর্তন তাকে আনন্দ দিলেও তার মগজের কোথাও একটা প্রশ্ন বারবার হাতুড়ি পিটছিল। কেন কেন একটি শিক্ষিত অভিজাত পরিবারের মেয়ে রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে ওরকম আচরণ করবে? আয়েশার সেই পৈশাচিক রূপ আর বর্তমানের এই স্নিগ্ধ রূপের মাঝে যে যোজন যোজন দূরত্ব, তার রহস্য কী? সকালে যখন আয়েশা রান্নাঘরে শাশুড়ির সাথে হাসি মুখে কথা বলছিল, আহাদ নিঃশব্দে আয়েশার ফেলে রাখা পুরনো ডায়েরি আর ড্রয়ারের দিকে নজর দিল। সে জানে এই রহস্যের সমাধান না করলে তাদের সম্পর্কের ভিত কোনো দিন মজবুত হবে না। নিজের মনে, আয়েশা, তোমাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু তোমার পেছনের ওই অন্ধকারকে না সরালে আমি শান্তি পাচ্ছি না। তোমার এই জেদের উৎস কোথায়? আহাদ অত্যন্ত কৌশলে আয়েশার ফেলে আসা জীবনের খোঁজ নিতে শুরু করল। সে তার পরিচিত এক গোয়েন্দা বন্ধুর সাহায্য নিল এবং আয়েশার পুরনো কলেজের বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল। দুপুরের দিকে আহাদ একটি ক্যাফেতে আয়েশার এক পুরনো বান্ধবী সুমির সাথে দেখা করল। সুমি প্রথমে কথা বলতে দ্বিধা করলেও আহাদের পরিচয় পেয়ে সে ধীরে ধীরে মুখ খুলতে শুরু করল। সুমির প্রতিটি কথায় আহাদের সামনে আয়েশার এক অজানা অধ্যায় উন্মোচিত হতে লাগল। আহাদ ভাই, আয়েশা আসলে ছোটবেলা থেকে এমন ছিল না। ওর বাবা আহমেদ সাহেবের মতো নন, বরং একজন চরম চরিত্রের মানুষ ছিলেন। ফরিদা আন্টিকে তিনি যেভাবে সবার সামনে অপমান করতেন, তা আয়েশা সইতে পারত না। কিন্তু ও তো তার মায়ের প্রতিও অনেক ঘৃণা দেখায় কেন? কারণ ফরিদা আন্টি সব সহ্য করে যেতেন। আয়েশা চাইতো তার মা প্রতিবাদ করুক, ডিভোর্স দিক, কিন্তু আন্টি যখন শেষ পর্যন্ত ডিভোর্স দিলেন, তখন অনেক দেরি হয়ে গেছে। আয়েশা ততদিনে বিশ্বাস করতে শুরু করেছে যে পুরুষ মানেই জানোয়ার আর নারী মানেই দুর্বল। আহাদ স্তম্ভিত হয়ে বসে রইল। সে বুঝতে পারল আয়েশার সেই রাস্তার নাটকটি ছিল আসলে পুরুষতন্ত্রের প্রতি এক ধরনের বিদ্রুপাত্মক প্রতিশোধ। সে পুরুষদের ছোট করে নিজেকে ক্ষমতাবান প্রমাণ করতে চেয়েছিল। কিন্তু আহাদ যখন নিজের তদন্ত আরও গভীরে নিয়ে গেল, সে জানতে পারল এক ভয়ঙ্কর সত্য। কয়েক বছর আগে এক পারিবারিক অনুষ্ঠানে আয়েশার এক দূর সম্পর্কের আত্মীয় তাকে শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সেই ঘটনাটি আয়েশার মনে পুরুষ জাতের প্রতি এক আমূল ঘৃণা আর বিকৃতি তৈরি করে দেয়। সেই আঘাত থেকে বাঁচতেই সে নিজেকে উগ্র হিসেবে গড়ে তোলে, মর্মাহত স্বরে। তার মানে ও শিকারী নয়, ও নিজেই এক বিশাল ক্ষতের নাম। ওর প্রতিটি অশ্লীল কথা ছিল আসলে ওর ভেতরের আর্তনাদ।
যখন আহাদ বাড়ি ফিরল, তার চোখে এখন আর কোনো সন্দেহ নেই, আছে শুধু করুণা আর গভীর মায়া। সে দেখল আয়েশা তার মা রোকেয়া বেগমের জন্য পান সাজিয়ে দিচ্ছে। আয়েশাকে এখন আর সেই আক্রমণাত্মক ডাইনি মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এক আহত পাখি যে নতুন করে ডানা মেলতে চাইছে। আহাদ আয়েশার ঘরে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আয়েশা চমকে উঠল, কিন্তু আহাদের আলিঙ্গনের গভীরতা তাকে এক নিমিষেই শান্ত করে দিল। আহাদ, তুমি এখন ফিরলে? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? আয়েশা, আমি আজ তোমার অতীতকে ছুঁয়ে এসেছি। আমি জানি কেন তুমি ওই রাতে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়েছিলে। ফ্যাকাশে হয়ে যায় আয়েশার মুখ। তুমি তুমি সব জেনে গেছো? এখন কি তবে আমাকে ঘৃণা করে এই বাড়ি থেকে বের করে দেবে? পাগল, ঘৃণা কেন করব? আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো, কারণ তুমি অত বড় এক পাহাড় সমান পাথর বুকে নিয়ে বেঁচে আছো। আয়েশা, সেই মানুষটি তোমাকে স্পর্শ করতে পারলেও তোমার আত্মাকে কলঙ্কিত করতে পারেনি। আয়েশা ওঝরে কাঁদতে শুরু করল। আহাদের বুকে মুখ লুকিয়ে সে তার জীবনের সেই ভয়ঙ্কর রাতের প্রতিটি স্মৃতি উগরে দিল। আহাদ তাকে শান্ত করল এবং প্রতিজ্ঞা করল যে সে আয়েশাকে এই ট্রমা থেকে পুরোপুরি বের করে আনবে। তার পরিবারের এই মায়া আর আহাদের এই উদারতা আয়েশার জীবনের অন্ধকার অধ্যায়টিকে চিরতরে মুছে ফেলার শক্তি দিচ্ছে। আয়েশা অনুভব করল যে সত্যটি সে পৃথিবীর কাছে লুকিয়ে রাখতে চেয়েছিল, আজ তার প্রকাশের মাধ্যমেই সে প্রকৃত মুক্তি পেল। আমাকে ক্ষমা করো আহাদ। আমি ভেবেছিলাম সবাই ওই লোকটার মতো, তাই আমি তোমাকে কষ্ট দিতে চেয়েছিলাম। ছি, ওসব আর ভেবো না। এখন থেকে তোমার প্রতিটি অশ্রু আমার দায়িত্ব। আমরা একসাথে সব ঠিক করব। রাতের নিস্তব্ধতায় আজ আর কোনো উত্তেজনা নেই, আছে শুধু এক পবিত্রময় নিরাময়ের প্রতিশ্রুতি। আহাদ আয়েশার কপালে হাত রেখে তাকে ঘুম পাড়িয়ে দিল। সে বুঝতে পেরেছে আয়েশার অতীত তাকে বদলে দিলেও তার বর্তমান এখন আহাদের হাতের মুঠোয়। কিন্তু আহাদ জানে না আয়েশার বাবার ছায়া এখনও কোনো না কোনোভাবে তাদের জীবনে হানা দেওয়ার অপেক্ষায় আছে। আমি তোমাকে রক্ষা করব আয়েশা, যে কোনো মূল্যে। ভোরের স্নিগ্ধ আলো যখন ঘরের পর্দায় এসে লুটোপুটি খাচ্ছিল, আহাদ দেখল আয়েশা পরম শান্তিতে ঘুমাচ্ছে। গত রাতের সেই সত্য প্রকাশের পর ওর মুখের প্রতিটি রেখা যেন আজ অনেক বেশি কোমল। আহাদ স্থির করল আয়েশাকে এই ঘরের চার দেয়াল আর অতীতের গ্লানি থেকে বের করে এক নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দেবে। সে আলতো করে আয়েশার চুলে হাত বুলিয়ে ওকে জাগিয়ে তুলল। শুভ সকাল আয়েশা, ওঠো। আজ আমরা দুজনে মিলে কোথাও অনেক দূরে ঘুরতে যাব। চোখ কচলাতে কচলাতে এখন? কিন্তু মা আর আদিবা কি ভাববে? আমি তো সকালের নাস্তাটাও বানাইনি। মা সব জানেন। আজ রান্নাঘর থেকে তোমার ছুটি, তুমি শুধু তৈরি হয়ে নাও। আজ কোনো দুশ্চিন্তা নয়, শুধু আনন্দ। আয়েশা এক অদ্ভুত বিস্ময় নিয়ে তৈরি হতে গেল। আহাদের এই আকস্মিক পরিকল্পনা আর ওর চোখের সেই মমতা আয়েশাকে এক নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছিল। সে হালকা রঙের একটি শাড়ি পরল, কপালে ছোট টিপ আর চোখে সামান্য কাজল। আয়নায় নিজেকে দেখে আজ আর তার ঘৃণা হলো না, বরং এক ধরনের ভালো লাগা কাজ করল। তারা যখন নিচতলায় নামল, আদিবা পেছন থেকে এসে আয়েশাকে জড়িয়ে ধরল। ভাবি, ভাইয়াকে কিন্তু একদম ছাড়বে না। আজ অনেক আইসক্রিম আর ফুচকা খাবে, মনে থাকবে তো? যা বাবা, ঘুরে আয়। আয়েশার মনে অনেক মেঘ জমেছিল, আজ আকাশটা পরিষ্কার করে বাড়ি ফিরবি। আহাদের গাড়িতে চড়ে তারা যখন শহরের ভিড় ছাড়িয়ে নদীর পাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল, আয়েশা জানালার বাইরে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। রাস্তার ধারের শিরীষ গাছগুলো দেখে ওর আর সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ল না। আহাদ গাড়ি চালাতে চালাতে এক হাত দিয়ে আয়েশার হাতটা শক্ত করে ধরল। নদীর তীরের নির্জনতায় যখন তারা পৌঁছল, তখন সূর্য মাথার ওপরে ঠিকই, কিন্তু হিমেল হাওয়ায় কোনো উত্তাপ নেই। এই জায়গাটা কত সুন্দর আহাদ, আমি জানতামই না শহরের এত কাছে এত শান্তি আছে। এই শান্তিটুকু তোমার প্রাপ্য ছিল আয়েশা। তুমি শুধু ঘৃণা দেখতে দেখতে নিজের চারপাশের সৌন্দর্যগুলো ভুলে গিয়েছিলে। তারা দুজনে নদীর পাড় ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করল। আহাদ আয়েশাকে মজার মজার গল্প শোনালো, ওর ছোটবেলার দুষ্টুমি আর আদিবার নানা কীর্তি। আয়েশা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা ছিল না, ছিল না কোনো উগ্রতা। আহাদ দেখল আয়েশার ভেতরের সেই ছোট্ট মেয়েটি যেন আবার জেগে উঠেছে। বিকেলের রোদে নদীর জল যখন চিকচিক করছিল, তারা একটা ছোট নৌকায় উঠল। আর মাঝ নদীতে গিয়ে আহাদ হঠাৎ স্থির হয়ে আয়েশার চোখের দিকে তাকালো। আয়েশা, আজ
এই নদীর জলে তোমার সব অতীত ধুয়ে ফেলো। কাল থেকে আমরা এক নতুন অধ্যায় শুরু করব, যেখানে কোনো লুকোচুরি থাকবে না। আমি কোনোদিনও ভাবিনি কেউ আমার অতীত জানার পরেও আমাকে এভাবে ভালোবাসবে। আমি সত্যিই ধন্য আহাদ। নৌকায় বসে তারা সূর্যাস্ত দেখল। আকাশের সিঁদুর রাঙা আলোয় আয়েশাকে এক অপার্থিব সুন্দরী মনে হচ্ছিল। আহাদ আয়েশার কপালে একটি শীতল চুমু খেল। আজ রাতে তারা কোনো এক অভিজাত রেস্তোরাঁয় ডিনার করল। ফেরার পথে আহাদ গাড়ি থামিয়ে আয়েশাকে একগুচ্ছ বেলি ফুল কিনে দিল। সেই ফুলের মিষ্টি গন্ধে আয়েশার মন জুড়িয়ে গেল। বাড়ি যখন ফিরল তখন অনেক রাত, কিন্তু আয়েশার মনে আজ কোনো ক্লান্তি নেই। কেমন কাটলো আজকের দিনটা? সেই রাতের সেই অস্থিরতা কি একটু হলেও কমেছে? আজ আমি সত্যিই মুক্তি পেলাম আহাদ। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু বলবো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। বাড়িতে ঢোকার সময় আদিবা আর আহমেদ সাহেব তাদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। সবার হাসি খুশি মুখ দেখে আয়েশার মনে হলো সে অবশেষে তার প্রকৃত গন্তব্য খুঁজে পেয়েছে। রাতের অন্ধকারে তারা যখন আবার নিজেদের ঘরে ফিরল, তখন সেই ঘরটা আর কোনো যুদ্ধের ময়দান মনে হলো না। সেটা হয়ে উঠল তাদের ভালোবাসার এক সুরক্ষিত দুর্গ। আজ রাতে কোনো পরিকল্পনা নেই আয়েশা, আজ শুধু শান্তিতে ঘুমাও। কাল থেকে আমাদের এক নতুন সকাল হবে। আয়েশা আহাদের বাহুলগ্নে মাথা রেখে চোখ বন্ধ করল। সে বুঝতে পেরেছে অতীত মানুষকে পোড়ায় ঠিকই, কিন্তু সঠিক মানুষের ছোঁয়া পেলে সেই ছাই থেকেই ফিনিক্স পাখির মতো নতুন জীবনের জন্ম হয়। আয়েশার জীবনের কালো মেঘগুলো কাটতে শুরু করলেও আহাদের মনে হচ্ছিল একটা সুতো এখনও আলগা রয়ে গেছে। আয়েশা তার বাবাকে ঘৃণা করে ঠিকই, কিন্তু সেই ঘৃণার বোঝাটাই তাকে স্বাভাবিক হতে দিচ্ছে না। আহাদ জানে, ক্ষমা করতে না পারলে মানুষ কখনো পুরোপুরি মুক্ত হতে পারে না। আয়েশার বাবা আরশাদ সাহেব এখন কোথায় আছেন বা কেমন আছেন সেটা জানার জন্য আহাদ আবার তার সেই গোপন সূত্রগুলো কাজে লাগাল। সে জানতে পারল একসময়ের দাপুটে আরশাদ সাহেব এখন শহর থেকে দূরে এক জরাজীর্ণ পৈতৃক বাড়িতে একাকী জীবন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতা আর অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছে। আয়েশা, আমি আজ একটু ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। সাবধানে যেও আহাদ, এখন তুমিই আমার সব। তোমার কিছু হলে আমি বাঁচব না। আহাদ যখন আরশাদ সাহেবের সেই পুরনো আমলের নোনাধরা বাড়িতে পৌঁছল, তখন চারপাশ নিস্তব্ধ। বাগানের আগাছা আর ভাঙা সদর দরজা বলে দিচ্ছিল এখানে যত্নের বড় অভাব। ঘরের ভেতরে এক আধো অন্ধকারে আরশাদ সাহেব ইজি চেয়ারে শুয়ে কাশছিলেন। আহাদকে দেখে তিনি বেশ অবাক হলেন। তার চোখেই সেই আগের ঔদ্ধত্য নেই, আছে কেবল এক বিষণ্ণ শূন্যতা। আমি আহাদ, আয়েশার স্বামী, আপনাকে নিতে এসেছি। আয়সার স্বামী? ও কি আমাকে মনে রেখেছে? আমি তো ওর জীবনের শুধু এক অভিশপ্ত স্মৃতি। ফরিদার কাছে ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। আয়েশা আপনাকে ঘৃণা করে ঠিকই, কিন্তু সেই ঘৃণার ভেতর একটা লুকানো কান্না আছে। আপনি ফিরে চলুন। ও হয়তো মুখে বলবে না, কিন্তু ওর বাবাকে ওর প্রয়োজন। আরশাদ সাহেব প্রথমে রাজি হচ্ছিলেন না। তিনি নিজের পাপের বোঝা নিয়ে এই নির্জনেই মরতে চেয়েছিলেন। কিন্তু আহাদ যখন তাকে আয়েশার বদলে যাওয়া জীবনের কথা বলল এবং জানালো যে ক্ষমা চাইলে জীবন আবার সুন্দর হতে পারে, তখন বৃদ্ধের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন জীবনের শেষ বেলায় এসে হলেও তার প্রায়শ্চিত্ত করা প্রয়োজন। আহাদ তাকে যত্ন করে গাড়িতে তুলল। সন্ধ্যার আবছা আলোয় গাড়ি যখন আহাদদের বাড়ির সামনে থামল, আয়েশা বারান্দায় দাঁড়িয়েছিল। আহাদ এসে গেছে, কিন্তু সাথে ওটা কে? বয়স্ক কোনো মানুষ মনে হচ্ছে। আহাদ গাড়ি থেকে নেমে আরশাদ সাহেবকে ধরে ভেতরে নিয়ে এলো। ড্রয়িং রুমে তখন রোকেয়া বেগম আর আহমেদ সাহেবও উপস্থিত ছিলেন। আরশাদ সাহেবকে দেখা মাত্রই আয়েশার পুরো শরীর শক্ত হয়ে গেল। তার দু চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বেরোতে চাইল। তার সেই পুরনো ক্ষতগুলো যেন আবার টাটকা হয়ে উঠল। ফরিদা বেগমও সেখানে উপস্থিত ছিলেন, যিনি কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলেন। চিৎকার করে, তুমি ওকে কেন এখানে এনেছো আহাদ? এই লোকটার ছায়া পড়লে এই বাড়ি অপবিত্র হয়ে যাবে। একে এখনই চলে যেতে বলো। শান্ত হও আয়েশা, উনি এখন কোনো অপরাধী নন, একজন অসুস্থ বৃদ্ধ বাবা। মানুষ ভুল করে, কিন্তু ক্ষমা না করলে আমরা তো ওর চেয়েও খারাপ হয়ে যাব। আয়েশার পায়ের কাছে বসে পড়ে,
আমাকে মাফ করে দে মা। আমি জানি আমি তোর শৈশব কেড়ে নিয়েছি, তোর মাকে কষ্ট দিয়েছি। আমি মরার আগে শুধু তোর ক্ষমাটুকু চাই। আয়শা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল তার মা ফরিদা বেগমও চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার চোখে ঘৃণা নয়, বরং এক ধরনের করুণা। আহমেদ সাহেব এগিয়ে এসে আরশাদ সাহেবের কাঁধে হাত রাখলেন। বাড়ির পরিবেশটা এক অদ্ভুত ভারাক্রান্ত হয়ে উঠল। আদিবাও এই প্রথম বাড়ির গাম্ভীর্য দেখে চুপ হয়ে গেল। আহাদ আয়শার খুব কাছে গিয়ে ওর কাঁধটা শক্ত করে ধরল। আয়শা, ঘৃণা রাখা মানেই হলো নিজেকে দহন করা। আজ ওকে মাফ করে দিয়ে তুমি নিজেকে বড় করো। দেখো, তোমার মাও ওনাকে মাফ করে দিয়েছেন অনেক আগে। ডুকরে কেঁদে উঠে, আমি পারছিলাম না আহাদ। এই লোকটার মুখ দেখলে আমার সেই অন্ধকারের কথা মনে পড়ে। কিন্তু তুমি যখন বলছো বাবা, বাবা কেন তুমি এমন করেছিলে? আয়শা শেষ পর্যন্ত তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ বছরের জমে থাকা অভিমান আর ঘৃণা কান্নার লোনা জলে ধুয়ে গেল। আরশাদ সাহেব তার মেয়েকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন। ড্রয়িং রুমের সেই ভারী বাতাসটা হঠাৎ করেই হালকা হয়ে গেল। ফরিদা বেগম এগিয়ে এসে আরশাদ সাহেবের হাতে এক গ্লাস জল দিলেন। দীর্ঘ বিচ্ছেদের পর এক অদ্ভুত পূর্ণতা পেল পরিবারটি। আহাদ দূর থেকে হাসি মুখে এই দৃশ্য দেখছিল। আজ থেকে আরশাদ সাহেব আমাদের সাথেই থাকবেন। আয়শা, এখন তোমরা দুই বাবা। রাতের খাবারের টেবিলে আজ উৎসবের আমেজ। আয়শা নিজের হাতে বাবাকে খাইয়ে দিচ্ছিল। আরশাদ সাহেবের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। আহাদ জানত আয়শার মানসিক নিরাময়ের জন্য এই মিলনটা খুব দরকার ছিল। সে রাতে যখন তারা নিজেদের ঘরে ফিরল, আয়শা আহাদকে জড়িয়ে ধরে অনেকক্ষণ চুপ করে রইল। তুমি আমার জীবনটাই স্বর্গে পরিণত করে দিলে আহাদ। আমি কোনোদিনও কল্পনাও করিনি আমার বাবা আবার আমার পাশে বসে হাসবে। আমি তো শুধু ভাঙা আয়নাটা জোড়া দেওয়ার চেষ্টা করেছি আয়শা। এবার আমাদের গল্পটা সত্যিই সুন্দর হবে। ঘৃণা থেকে শুরু হওয়া সেই পথটি আজ ক্ষমা আর ভালোবাসার এক প্রশস্ত রাজপথে এসে মিশল। আহাদ আর আয়েশার এই অসম লড়াই শেষ পর্যন্ত জয়ী হল এক নিটোল পারিবারিক সুখের কাছে। পরিশেষে আয়েশা এখন আর সেই রাতের কড়া মাল নয়, সে এখন এক মমতাময়ী মেয়ে, পুত্রবধূ আর প্রেমময়ী স্ত্রী। আহাদ প্রমাণ করল শাসনের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি প্রবল। পরিবারের সবাই যখন ঘুমে মগ্ন, তখন বাড়িতে এক অদ্ভুত শান্তিতে ঢেকে গেছে। আয়েশার বাবার ফিরে আসা আর দীর্ঘদিনের জমে থাকা পাহাড় সমান অভিমান ধুয়ে যাওয়ার পর আয়েশা যেন আজ এক অন্য মানুষ। তার মনে আজ আর কোনো ভার নেই, কোনো পিছুটান নেই। আহাদ ঘরের দরজাটা বন্ধ করে বারান্দার দিকে এগিয়ে গেল। আজ আকাশে এক বিশাল রূপলি চাঁদ উঠেছে, যার আলো সরাসরি তাদের ঘরে এসে লুটোপুটি খাচ্ছে। আয়েশা আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুলগুলো আলগা করে দিচ্ছিল। পেছন থেকে জড়িয়ে ধরে, জানো আয়শা, আজ চাঁদটা অনেক বেশি উজ্জ্বল লাগছে। হয়তো আমাদের মনের মেঘগুলো সরে গেছে বলেই প্রকৃতিও আজ উৎসব করছে। আহাদের বুকে মাথা রেখে, আমার মনে হচ্ছে আজ আমি নতুন করে জন্মেছি। আহাদ, তুমি যদি সেই রাতে আমাকে ওইভাবে শাসন না করতে, তাহলে হয়তো আমি আজও অন্ধকারের গলিতে পড়ে থাকতাম। আহাদ আয়েশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। আয়েশার চোখের কাজল আজ একটু লেপটে গেছে, কিন্তু তার ঠোঁটে লেগে আছে এক অপূর্ব হাসি। আহাদ নিচু হয়ে আয়েশার কপালে তার ঠোঁট ছোঁয়াল। আয়েশা অনুভব করল আহাদের শরীরের উষ্ণতা আর তার হৃৎস্পন্দন, যা আজ শুধু তার জন্য। আহাদ অত্যন্ত পরম মমতায় আয়েশাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। ঘরের ল্যাম্পপোস্টের নীল আলো আর বাইরের জ্যোৎস্না মিলে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আজ কোনো ঘৃণা নেই, কোনো প্রতিশোধ নেই। আজ শুধু তুমি আর আমি। আয়শা, আমি তোমাকে প্রতিটি মুহূর্ত নতুন করে অনুভব করতে চাই। আহাদের শার্টের বোতামগুলো খুলতে খুলতে, আমাকে আজ তোমার ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দাও আহাদ। আমি চাই না কালকের সকালটা আমাদের এই রাতকে আলাদা করুক। আহাদ আয়েশার কাঁধ থেকে শাড়ির আঁচলটা ধীর লয়ে সরিয়ে দিল। আয়েশার ফর্সা পিঠে চাঁদের আলো পড়ে এক মায়াবী দ্যুতি ছড়াচ্ছিল। আহাদ তার হাতের আঙুল দিয়ে আয়েশার ত্বকে এক অদৃশ্য কবিতার আলোপনা আঁকতে শুরু করল। আয়েশা অস্ফুট স্বরে আহাদের নাম ধরে ডাকল এবং তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের দীর্ঘ নিঃশ্বাসের শব্দে ঘরের নিস্তব্ধতা ভাঙছে। আজ তাদের এই মিলন কেবল শরীরের নয়,
বরং দুটি দগ্ধ আত্মার পরম শান্তি পাওয়ার গল্প। উফ আয়শা, তোমার এই শরীরের সুগন্ধি আজ আমাকে সত্যি পাগল করে দিচ্ছে। কিন্তু এই সুগন্ধিটা সেই রাতের উগ্রতা নয়, এটা এক পবিত্র প্রেমের সৌরভ। আমি তোমার আহাত, শুধু তোমার। আমাকে যেইভাবে খুশি রাঙিয়ে নাও। রাত যত গভীর হলো তাদের ভালোবাসার প্রাবল্য ততটাই বাড়তে লাগল। আহাদ আয়েশার কানের লতিতে মুখ গুজে ভালোবাসার এমন কিছু কথা বলতে লাগল যা শুনে আয়েশার সারা শরীরে শিহরণ ঘেলে গেল। তাদের এই রোম্যান্টিক রাতটি হয়ে উঠল জীবনের সবচেয়ে সুন্দর কবিতা। ঘৃণা থেকে শুরু হওয়া সেই বিভীষিকা আজ এক স্বর্গীয় সুখে পরিণত হয়েছে। ভোরের আলো যখন দরজায় কড়া নাড়তে শুরু করল, তখন তারা দুজনে একে অপরের বাহুবন্ধী হয়ে এক দীর্ঘ প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল। অস্ফুট স্বরে, আই লাভ ইউ আয়শা। আই লাভ ইউ টু আহাত। একটি ভুল পথে চলা জীবনের মোড় কিভাবে ভালোবাসা আর পরিবার বদলে দিতে পারে, আহাদ আর আয়েশার গল্প তারই এক সার্থক উদাহরণ। অন্ধকার রাতের সেই আদিম লালসা আজ এক চিরস্থায়ী আর পবিত্র বন্ধনে পূর্ণতা পেল।